মর্নিং বন্ধুরা, এসি 3A কামরার গেট, যার অবস্থা দেখতে পাচ্ছ তোমরা। হর হর মহাদেব বন্ধুরা, চলে এসেছি হাওড়া স্টেশন। আজ সেই দিন চলে এসছে, এই দিনটার জন্য বহু বছর আমি অপেক্ষা করেছিলাম। তো ফাইনালি আমি দেখতে পাচ্ছ পিছনে হাওড়া স্টেশন চলে এসেছি। আজ আমি যেখানে যাচ্ছি আমাদের পুরাণ মতের সঙ্গে, মানে পুরাণীর অনেক ইতিহাস লুকিয়ে আছে, যেখানে পঞ্চপাণ্ডবদের ঘিরে নানান ইতিহাস, মহাদেবকে নিয়ে নানান ইতিহাস জুড়ে আছে। সেই জায়গায় আমি যেতে চলেছি। তো সেই জায়গার নাম হচ্ছে পঞ্চকেদার। আমি পঞ্চকেদার যাব। তো দেখো, পুরাণ মতে বলে মহাভারতের যুদ্ধ শেষে যখন পাণ্ডবদের ভ্রাতৃহত্যার পাপ লেগেছিল, তো সেই পাপের প্রায়শ্চিত্ত করতে পাণ্ডব সেই উত্তরাখণ্ডে গেছিল। তো নানান হিস্ট্রি আছে, আমি সেখানে গিয়ে আস্তে আস্তে বলবো। তো চলো বন্ধুরা, চলে এসেছি হাওড়া স্টেশন। আমার বেলা 1টার সময় ট্রেন, আমি 1 ঘন্টা আগে চলে এসেছি। তো চলো, যেতে যেতে কথা হবে। হর হর মহাদেব বন্ধুরা। সব থেকে বড় একটা টুইস্ট, যেটা আমার যে টিকিট সেটা এখনও কনফার্ম হয়নি। 24 জনের ওয়েটিং লিস্টে আছে। বাট একটা টিটির সঙ্গে কথা বললাম, বললো উঠে যেতে পারো, কোনো অসুবিধা হবে না। কারণ আমি একটা জেনারেল টিকিট কাটতে গেছিলাম, তখন টিটিটা বললো যে অসুবিধা নেই, তুমি ট্রেনের মধ্যে উঠে যাও, সেটা হয়ে যাবে। টিটির সঙ্গে কথা বললে সেটা ম্যানেজ হয়ে যাবে। তো চলো, আমি জানি না কি হতে চলেছে আমার সাথে, বাট 24 জনের ওয়েটিং লিস্টে আমি এখন আমার সাফারটা শুরু করতে চলেছি। এবার যদি নামিয়ে দেয় তাহলে নেমে যেতে হবে, আর কিছু করার নেই। তো চলো, যেতে তো হবেই বাবার কাছে। বাবার ডাক এসে গেছে ফাইনালি। এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের আমার ট্রেন ছাড়বে 12369, আমার ট্রেনের নাম্বার, কুম্ভ এক্সপ্রেস। বেলা 1টার সময় ছাড়বে। এখন ঘড়ির কাঁটায় 12টা 20 বাজে, এখনও ট্রেন দেয়নি, অনেক সময় আছে। আর আমি হাতে সময় নিয়েই বেরাই। তো তোমাদেরকেও বলছি, যেখানেই বেরোবে হাতে সময় নিয়ে অ্যাটলিস্ট বেরোবে, তাই বেরোনো উচিত। বলা তো যায় না, রাস্তাঘাটের ব্যাপার। তো এখনও প্রচুর সময় আছে, ট্রেনই দেয়নি এখনও প্ল্যাটফর্মে। তো তার আগে চলে এসেছি। তো এখন ট্রেন মহাশয়ের জন্য অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে 12টা 43 বাজে, ট্রেন মহাশয় এখন আসছে। এখন 1টার সময় ছাড়ার কথা। আর আমার পিছনে এটা জেনারেল লাইন। নর্মালি আমার এসি 3টার তো ওই B2 B1 মধ্যে থাকবে। ট্রেন মহাশয় চলে এসছে। ঘড়ির কাঁটা একদম এক্স্যাক্ট 12টা 43 বাজে। আর আমার পিছনে দেখতে পাচ্ছে লম্বা জেনারেল। 1টার সময় ছাড়ার কথা, এখন বাজে 12টা 44। সবে এলো ট্রেন মহাশয়। অসম্ভব ঝামেলায় পড়েছি, যেহেতু বলেছি আমার টিকিট এখনও কনফার্ম হয়নি। আমি জেনারেল টিকিট কাটতে গেছিলাম, আমার এসি টিকিট কাটা আছে, তবুও আমি জেনারেল টিকিট কাটতে গেছিলাম। তো একজন টিটি আমাকে বললো যে তোমার যখন এসি টিকিট কাটা আছে, তুমি জেনারেল টিকিট কেটো না, তুমি চলে যাও, তোমার হয়ে যাবে। তো আমি এখন এসছি, বুঝতে পারছি না কোন বগিতে কোন কোচে উঠবো। একজন রেলেরই একজনকে আমি জিজ্ঞাসা করলাম, সিআরপিএফ আর আমাদের যে প্যান্ট্রি বয় যাদের থাকে তাদেরকে জিজ্ঞাসা করলাম। বললো আপনার 5 মিনিট দাঁড়িয়ে যান, টিটি এক্ষুনি আসবে, ওকে জিজ্ঞাসা করে উঠে যাবেন। আর কিছু সিআরপিএফ আমাকে বলছে যে তুমি এসি টিকিট কেটেছো যখন, আগে এসিতে ওঠো, যদি না হয় তখন তুমি স্লিপারে তুমি চলে যাও। বাট আমার যেটা বলার, ওয়েটিং থাকলে প্লিজ কেউ টিকিট কেটো না, খুব সমস্যায় পড়বে। তো কারণ 1 জুলাই থেকে নিয়ম হয়ে গেছে, কাউন্টার টিকিট হোক বা অনলাইন টিকিট হোক, ওয়েটিং টিকিটের ট্রেনে ওঠা যাবে না। এটা হচ্ছে 1 জুলাই থেকে নিয়ম হয়ে গেছে 2025-এ।
তো আমি বলবো যে তোমরা কেউ ওয়েটিং টিকিটে কেউ এসো না, এইটুকুনি আমি বলছি, ঠিক আছে? তো এখন আমি দেখি, জানি না কি হবে, যাবো তো নিশ্চয়ই, বাট কী করে যাব ভগবান জানে, বাবাই জানে, যার কাছে যাচ্ছি সেই নিয়ে যাবে, আর কিছুই না। দেখা যাক। এই মাত্র আমাদের ট্রেন ছাড়লো, কুম্ভ এক্সপ্রেস 12369 ডট 1:03 ট্রেন ছাড়লো। তো সব থেকে বড়ো কথা এখনও সিট পাইনি, দেখা যাক কি হয়। তো বাকি যেতে যেতে তো কথা হবেই। ছেড়ে দিল, এসির মধ্যে ঘামছি, দেখতে পাচ্ছ? তো দেখা যাক কি হয়। এখনও আমার সাথে একটা ভাইও ওয়াশরুমের কাছেই আছে। তো দেখা যাক, টিটির জন্য অপেক্ষা করে। সেম সিন একদম, টিকিট কাটা আছে কিন্তু ওইটা আমাদের কনফার্ম হয়নি, এটাই হচ্ছে ব্যাপার। আর আমার তো 2 মাস ধরে একদম এখনো হয়নি যাকে। তো আমি একটা জিনিস বলবো যে কেউ ওয়েটিং টিকিটে সাফার করো না, খুব খুব কষ্ট আছে, বাকি তোমাদের উপরে। চলো লাস্ট বাইরেটা একবার দেখিয়ে দিই। ট্রেনে একটা দাদার সাথে আলাপ হলো, আমাদের ট্রেনেরই দাদা। দাদা একটু হ্যালো বলে দাও। হ্যালো, দাদার নামটা একটু বলো। মোহাম্মদ সাব্বির আলী নামে মেরা। দাদা আমাকে একটু হেল্প করছে, কোনো ট্রেনে কোনো সিট নেই, দাদার নিজের সিটটা আমাকে একটুখানি জন্য বসার জন্য বলেছে, কোনো অসুবিধা নেই, কোনো কিছু দাদা নেবেও না, ঠিক আছে? এটা এখনকার দিনে এত ভালো মানুষ পাওয়া যায় না, এই সব থেকে বড়ো জিনিস। বাট আমি বলবো কেউ ওয়েটিং লিস্টে বা বিনা টিকিটের ট্রেন চড়ো না, খুব কষ্ট আছে, চড়া উচিতও না, এটা উচিতও না। আর এই সময় কেউ এসো না, এই অক্টোবরের মাসটা কেউ পারলে এসো না, অ্যাভয়েড করো। বাট আর কিছুই না, দাদা ছিল বলে এই যাত্রায় আমি বাঁচলাম, বাকি হর হর মহাদেব। একটু আগে টিটি এসেছিলো, তো টিকিট দেখাতে বললো, দেখালাম, কাউন্টার টিকিট ওয়েটিং দেখালাম। আমাকে উল্টে বলে গেল যে কেন এতক্ষণ যাবে, যদি 5-6 ঘন্টার যদি ব্যাপার হতো তাহলে আলাদা ব্যাপার ছিল, এতক্ষণ যাবে কেন এরকম ওয়েটিং টিকিটে উঠছো, দেখো কী করবে। তো এখনও সিট পাইনি, একটা সিট দাদার সঙ্গে দেখা হয়েছিল, ম্যানেজ করে দেবে বলেছে, আশা করি করে দেবে, বাট হয়ে যাবে। বাবার ট্রিপে যখন ট্রেন ছেড়ে দিয়েছে অন টাইমে, বাট আমি যাবই, তোমরা বাঁচে থাকলে তো যাবই, বাবার আশীর্বাদ আর তোমরা সাথে থাকবে। তো দেখা যাক, এখনও মোটামুটি 34 মিনিট হয়ে গেছে ট্রেনটা ছেড়েছে। পুরো কোচ মানে ভর্তি, এসি কম্পার্টমেন্ট পুরো কোচ ভর্তি আছে, এই পারে দুপারে দুটো কোচই ভর্তি পুরো। ঘড়ির কাটা 1:50, এখনও কোনো বন্দোবস্ত কিছু হলো না, দেখা যাক বাবার কি ইচ্ছা। আসবো তো নিশ্চয়ই, যুদ্ধ করে হলেও আসবো, বাট তোমরা এরকম করো না, ঠিক আছে? প্রপার অ্যারেঞ্জমেন্ট করেই এসো, যদি টিকিট কনফার্ম হয় তাহলেই এসো, বা আরএসিতেও হলেও আসতে পারো। যেহেতু আমার কাউন্টার ওয়েটিং টিকিট 2 মাস আগে থেকে কাটা, তাই জন্য আমার কোনো সমস্যা হচ্ছে না, ট্রেনে অ্যাটলিস্ট পেরেছি। আর বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারা, গেট খোলা যাবে না। এখান থেকেই দেখো ওয়েদার অবস্থা, কলকাতার ওয়েদার, না কলকাতা না, ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার এটা। আমার সাথে কি হতে চলেছে আমি জানি না, ঠিক আমার ভাগ্যে কি লেখা আছে, বাট এইখানে আমি চাইছি যে এখানে ওয়েস্ট বেঙ্গলে বা নিচে সমতলে যত বৃষ্টি হওয়ার হয়ে যাক, বাট আপ টু বাকি যে হরিদ্বারে পৌঁছানোর পরে যেন ওয়েদারটা আমি ভালো পাই, এটাই আমি বাবার থেকে প্রার্থনা করবো। বাট দেখা যাক কি হয়, যেতে তো হবে, যাবো তো নিশ্চয়ই, সে যাই হয়ে যাক। তোমরা প্রপার প্রিকশন নিয়েই এসো, প্রপার একদম বন্দোবস্ত করেই এসো, বাকি বাবা যা চাইবে সেটাই হবে, যেতে কথা হবে। হর হর মহাদেব। অতি কষ্টে একটা সিট ম্যানেজ করা গেছে, তো শুয়ে আছি, একদম সরু, মানে শুধু শুয়েই যেতে পারবেন এরকম একটা সিট। তো যাই হোক, ব্যাগপত্র সেফলি আছে আমার, অসুবিধা নেই। এখন
শুয়ে শুয়ে যেতে হবে, মাঝে উঠতে পারবো, কোনো অসুবিধা নেই, বাট শুয়ে শুয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ, মানে একটাই মানুষ থাকতে পারবে এরকম জায়গা। যাক, এটাই অনেক পেয়েছি, অ্যাটলিস্ট শুতে পারবো, জায়গা একদম নেই। বাথরুমের কাছে শুয়ে আছি এখন, তাও জায়গাটা পাচ্ছি, এটাই অনেক। আর মহাদেব বন্ধুরা, তো বললাম ফাইনালি একটা প্যান্ট্রি বয়কে দিয়ে আমি সিট ম্যানেজ করেছি। সিটটা আমার দরকার ছিল না, তবু আমার লাগেজটা রাখার জন্য করেছিলাম। বাট তার সাথে আমার কিছু দাদা দিদির সঙ্গে আলাপ হয়েছে বেহালা থেকে, লজ্জা পাচ্ছে। ওনারাও পঞ্চকেদারের মধ্যে একটি কেদারে যাচ্ছে, তুঙ্গনাথ। কবে কবে ভিজিট করছেন দিদি? 8 তারিখ 9 তারিখ। 8 তারিখ 9 তারিখ। ওনার সঙ্গে হয়তো আর দেখা হয়তো হবে না, বাট বেহালায় থাকে, আমার বাড়ির পাশে, মানে প্রায় পাশেই থাকে। ওনার বাড়ি হচ্ছে আমার, মানে ওনার বাপের বাড়ি আমার পাড়ায়। এই হচ্ছে দাদা, তার হাজবেন্ড। ওনার বাড়ি হচ্ছে আমাদের বেহালাতেই, মানে আদর্শ পল্লী ওইখানেই। তো দাদা দিদির সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। প্লাস সাথে আরো মাসিমারা, এনারা আসানসোলে নেমে যাবে। আসানসোলে নামবেন তো ওনারা? আসানসোলে প্রায় চিত্তরঞ্জনে নামবে। আর এই দাদা থাকে হচ্ছে সল্টলেকে। দাদা একটু, দাদা আবার সোলো কেদার যাচ্ছে, মানে বুঝতে পারছি, মানে আমি একা সোলো করছি না, আমার মতো আরো বাবার ভক্ত আছে, বাবার মানে পাগল ভক্ত যাদের বলে, যারা সোলো ট্রাভেল করে। এটা বলে বোঝাতে পারবো না কোন দিক দিয়ে কতটা নেশা এই জিনিসগুলো আমাদের। বাট তোমরাও যেটা বলার, কেউ ওয়েটিংয়ে প্লাস বিনা টিকিটে ট্রেনে এসো না, খুব ঝামেলা, সাকসেস তো হবেই না, খুব হ্যারাসমেন্টও হতে হবে। তো বাকিরা পাশে থেকো, সাথে থেকো। অ্যান্ড উত্তরাখণ্ড আমরা দেবভূমি বলে থাকি, কেউ নোংরা করো না, যাবতীয় যা প্লাস্টিক নিজের ব্যাগের মধ্যে ক্যারি করো, এটাই বলার, আর কিচ্ছু না। আমরা কলকাতাবাসীরা খুবই নোংরা, আমরা জানি। তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, অ্যাটলিস্ট উত্তরাখণ্ডের মতো জায়গায়, যে কোনো পাহাড়ি জায়গায় নোংরা করো না, কারণ পাহাড় থেকে আমাদের ফ্রেশ অক্সিজেনটা আসে। আর কিছু বলবো না, পাশে থেকো। হর হর মহাদেব। প্রায় 2.5 ঘন্টা অতিক্রম করার পরে এখন আসানসোলে হল্ট দিয়েছে, মাত্র 10 মিনিটের হল্ট। এরপরে চিত্তরঞ্জনে গিয়ে হল্ট করবে। এখন আসানসোলে নামলাম, ট্রেনটা এখনও রাইট টাইমেই আছে, একরকম মানে 2 মিনিটে জাস্ট লেট আছে ছাড়ার সময়। এই যে দাদা, আমার সিট ম্যানেজ করে দিয়েছে। না সত্যি তাই, যেটা সত্যি সেটাই বলতে হবে, সিটটা ম্যানেজ করে দিয়েছে দাদাকে। থ্যাংক ইউ। আমার ভাই হিন্দুস্তানি ভাই, তাহলে করবো না একদম, দিনে আমরা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যাই হোক, বাকি কথা তো একদম, বাকি কথা যেতে যেতে তো হবেই, যেখানে যেখানে হল্ট দেবে সেখানেই করবো। এখনও প্রায় 25 ঘন্টা সফর আছে, 27.5 ঘন্টার। এখনও লেট করেনি ট্রেনটা, রাইট টাইমেই আছে, এখনও লেট করেনি। চলো বাকি কথা দেখা হবে। হর হর মহাদেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর মধ্যে আমার ট্রেন ছেড়ে দিয়েছে। 10 মিনিট ভেবেছিলাম যে হল্ট করবে, বাট মনে হচ্ছে চিত্তরঞ্জনে গিয়ে হল্ট করবে। 2 মিনিট জাস্ট স্টে করলো, ট্রেনটা ছেড়ে দিল। মাত্র 15 মিনিটের লেটে জাস্ট চিত্তরঞ্জন স্টেশনে হল্ট করলো। এটা 7 মিনিটের একটা হল্ট আছে, তারপরেই ছেড়ে দেবে। মাত্র 15 মিনিট লেট করছি ট্রেনটা। জানি না এটা মাত্র না, এটা অনেকটাই, কারণ আগে অনেকটা পথ আছে।
তো দেখা যাক কতটা ট্রেন লেট করে বা রাইট টাইমে আছে। তো এই আমার ট্রেন, আশেপাশের পরিবেশটা অ্যান্ড ওয়েদারটা খুব ভালো এখনও পর্যন্ত। আমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে। 7 মিনিটের হল্ট, তারপরে আবার ট্রেন ছেড়ে দেবে। জাস্ট 5 মিনিট থেকেই ট্রেনটা ছেড়ে দিল, সবে ছাড়লো চিত্তরঞ্জন থেকে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি হাওড়া থেকে, মাত্র 228 কিলোমিটার অতিক্রম করে এখন চিত্তরঞ্জনে এলাম। ট্রেনটা ছেড়ে দিল। একটা জিনিস এখন ট্রেনের মধ্যে এক্সপিরিয়েন্স হলো, যেটা আগে ছিল না। সকালবেলা বা দুপুরের ট্রেন দেখি সবাই চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মানে আমরা জাস্ট এই কজন, মানে আমি দাদা আর এই দাদা আর গল্প করছি, এই তিনজনে মিলে আমরা গল্প করছি। দিদি বলছে জেগে আছে, আমার ঠান্ডা লাগছে ঠিক আছে। এই দেখুন ভেতরের কি অবস্থা, দেখুন ঠান্ডা লাগছে এই জন্য আমি নাকটা ঠিক চেপে আছে। রেখেছি। সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। জানি না, এখন বাজে 5টা 8 বিকেল। এই সময় আমার ঘুম হয় না, তবে আমরা বাদে মোটামুটি সবাই কিন্তু শুয়ে আমরাই শুধু পড়েছে। ক্যালক্যাল করছি। আমরাই শুধু বকছি। এখানে সব বোনেরা সব শুয়ে আছে, আরেকজন তো কাঁথা মুড়ি দিয়ে দিয়েছে অলরেডি। মাত্র 309 কিলোমিটার অতিক্রম করে এখন যোশীদি জংশন নামক একটা স্টেশনে আমার ট্রেনটা হল্ট করেছে। তো ট্রেনটা এখনও পর্যন্ত 20 মিনিট লেটে চলছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই, কতটা পারফেক্ট টাইমে পৌঁছাতে পারে এই ট্রেনটা। তবে নর্মালি এই কুম্ভ এক্সপ্রেস যে ট্রেনটা লেট করে, ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো লেট করে। তো চেষ্টা করবেন এই কুম্ভ এক্সপ্রেসে আসা। বাকি আর একটা দুন এক্সপ্রেস আছে, ওটা তো উঠবেনই না, কারণ ওঠা মানে হয়ে গেল 6 থেকে 7 ঘন্টা লেট করে। তো এখনও পর্যন্ত 20 মিনিট লেটে চলছে। এবারে প্রচুর রাস্তা বাকি আছে, এখনও প্রায় 22 ঘন্টা রাস্তা। দেখা যাক। এখন বাজে বিকেল 5টা 20, ঘড়ির কাটায়। তো এখনই প্রচুর লোক উঠছে, আর এসি কামরাতেও মানে জেনারেলের লোকরা উঠে পড়ছে। তো দেখা যাক কি হয়। ট্রেনের মধ্যে একটা দাদা দিদি দেখিয়েছি ভিডিওতেই, ওনাদের সাথে গল্প করতে করতেই সময়টা বেশ কেটে যাচ্ছে। এবার ট্রেনটা ছেড়ে দিতে জাস্ট 5 মিনিটের একটা হল্ট ছিল, উঠে পড়ে। বেশি রিস্ক নেবো না, তোমাদেরও বলছি বেশি রিস্ক নেবে না কখনো। ট্রেনটা ছেড়ে দিল, জাস্ট 5 মিনিটের হল্ট ছিল, ট্রেনটা ছেড়ে দিয়েছে। প্রচুর ভিড় জানে, নিজের জায়গায় এসে শুলাম। এখন ইতিমধ্যে এখন ঝাঁঝা স্টেশনে চলে এলাম। ঘড়ির কাটা এখন 5টা 54, এখনও 20 মিনিট লেট ট্রেনটা। সন্ধে হয়ে গেছে প্রায়। এখন যে স্টেশনটায় আছি সেটা বলতে পারো বিহার বর্ডারে। মারাত্মক লেভেলের ভিড়। স্বাভাবিক ভিড়টা হবেই, কারণ যতক্ষণ না বিহারের বর্ডার বা ঝাড়খণ্ড ক্রস করা হচ্ছে ততক্ষণ এই ভিড়টা থাকবেই। মানে ভাবতে পারবে না, এসি কম্পার্টমেন্টেও মানে জেনারেল কামরা, যারা জেনারেল টিকিট কেটেছে তারা এসিতে ঢুকে যাচ্ছে। বাট সব বাথরুমগুলো সামনে বসে পড়ছে, দেখতেও একটা খারাপ লাগে। বাট কিছু করার নেই, সবাইকে যেতে হবে। কিন্তু মোদ্দা কথা যেটা, কেউ ওয়েটিং টিকিট বা জেনারেল টিকিটে মানে আমি বলবো লং জার্নি সেগুলো ক্যারি মানে করো না, ফলে তোমাদেরই কষ্ট হবে। চেষ্টা করো 2 মাস আগে থেকে টিকিটটা কাটার, আর রিজার্ভেশন হলেই
তাহলেই জার্নিটা করো, আদারওয়াইজ করো না। এখন ঝাঁঝা বলে একটা স্টেশন বিহার বর্ডারে, সেখানে আছে। তো মাত্র 5 মিনিটের হল্ট ছিল, এখনো পর্যন্ত 10 মিনিট হয়ে গেল, ট্রেন এখন ছাড়েনি। তো আগেই 20 মিনিটের একটা গ্যাপ ছিল, প্লেটে চলছিল, তার উপর থেকে আরও 10 মিনিট হয়ে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করো, ফলো করো, অ্যাটলিস্ট আমাকে ফলো করো, আর কিছু না, ফলো করো, এটাই চাই। মাত্র 407 কিলোমিটার অতিক্রম করে এখন কিউল নামের একটা বিহারে কিউল নামে একটা স্টেশনে এসেছি। এখানে 5 থেকে 7 মিনিটের একটা হল্ট। এখনও ট্রেনটা আধা ঘন্টা লেটে চলছে। তো দেখা যাক, এখনও প্রায় 20 ঘন্টার জার্নি এখনও বাকি আছে। কতটা কভার করতে পারবে আমি জানি না, বাট দেখা যাক। বলতে না বলতেই ট্রেন ছেড়ে দিল। 10 মিনিটও দাঁড়ালো না, 10 মিনিটও দাঁড়ালো না। এখনই বাজে ঘড়ির কাঁটায় 7:10। চলো, ট্রেনে আরও কিছু মানুষের সঙ্গে আলাপ হলো। যেমন এই দাদাটি ক্যানিং থেকে আসছে, ইনি আমাদের পঞ্চকেদারের মধ্যে 2টো কেদার করছে, বদ্রীনাথ যাচ্ছে। তো কেমন ফিল হচ্ছে? এর আগে গেছো? ইনিও ফার্স্ট টাইম, প্লাস ইনি সোলো করছে না, ইনি আরেকটা বন্ধুর সঙ্গে যাচ্ছে। বাট এনার সঙ্গে শুধু আমার কেদারনাথেই দেখা হবে। কেদারনাথের পরে উনি তুংনাথ, তারপরে আবার বদ্রীনাথের দিকে চলে যাবে। তো আরও কিছু মানুষের সঙ্গে দেখা হলো। এই বোনটি দেখতে পাচ্ছ, আমি যখন থেকে ট্রেনে উঠেছি তখন থেকে সে অঙ্ক করেই যাচ্ছে, পড়াশোনা করে যাচ্ছে। প্লাস কিছু বোন আছে। এই দাদাটির বাড়ি হরিদ্বারেই, বললেন না? দাদাটির বাড়ি হরিদ্বারেই একদম। এখন ওখানে ওয়েদার কেমন? 20 দিন আগে চলে এসছে, তাও মোটামুটি ওয়েদার কেমন ছিল 20 দিন আগে? হরিদ্বারের লাইভ 20 দিন আগে। তো এখন মোটামুটি পরিস্থিতি ঝামেলা লেগে গেছে ট্রেনে, এখন ট্রেনে ঝামেলা লেগে গেছে যাকে। তো মোটামুটি এখন উত্তরাখণ্ডের পরিস্থিতি বেটার, বাট অত্যাধিক পরিমাণে লোক উঠছে। যতক্ষণ না পাটনা বিহারটা ক্রস করছি ততক্ষণ রেহাই নেই। তো বেশি কথা বলবো না, মারবে ধরে। তো দেখা হচ্ছে আবার পরে। ট্রেনে আরও একটা দাদার সাথে দেখা হলো, তিনি অলরেডি রুদ্রনাথ কভার করেছে, যেটা বলে রুদ্রনাথের চড়াই আর জার্মানের লড়াই প্রায় সমান। তো সেই রুদ্রনাথ দাদা কভার করেছে, প্লাস শুধু রুদ্রনাথ না, রুদ্রনাথ থেকে আমাদের কল্পেশ্বরে গেছে বাই ট্রেকে। তো দাদার থেকে আমি একটু ইনফরমেশনটা নিয়ে নিই। দাদা, কত বছর আগে গেছে? রুদ্রনাথ থেকে কল্পেশ্বর আমি গেছি 2023-এ। 2023-এ? একটু এক্সপিরিয়েন্স বলো প্লিজ। দেখো, মানে রুদ্রনাথ থেকে কল্পেশ্বর যেতে চাইলে বেস্ট ওর মধ্যে একটা ক্যাম্প সাইট পড়ে দুমাক। আচ্ছা, গোটা রুটে নন্দাদেবী তো অনেক জায়গা থেকে দেখা যায়, কিন্তু দুমাক থেকে খুব সুন্দরভাবে দেখা যায় নন্দাদেবী পিক। আচ্ছা, আর দুমাকের নিচে টলিতাল বলে একটা জায়গা আছে। আচ্ছা। সানরাইজ অসম। যেহেতু তুমি ট্রেক করে যাচ্ছ না এবার, সেই জন্য এগুলো মিস না অনেস্টলি বলছি, আমার যে এই যে মানে রুদ্রনাথ থেকে যে ট্রেকিং মানে ট্রেক করে যে কল্পেশ্বরে যাওয়া যায়, এর আইডিয়াটা ছিল না। বাট দাদার সঙ্গে আলাপ হয়ে আমার জিনিসটা আইডিয়া হয়ে গেল। আগে জানলে আমি নিশ্চয়ই করতাম, আর আমি কথা দিচ্ছি এরপরে আমি করার চেষ্টাও করব। তোমরা সাপোর্ট করলে তো অতি অবশ্য ওটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে সামনের বছরেই। বাট আমি খুব তাড়াতাড়ি অ্যাজ সুন পসিবল আমি করার চেষ্টা করব। বাট ট্রেকিং এক্সপিরিয়েন্স কেমন লাগলো রুদ্রনাথের চড়াই থেকে আপ টু কল্পেশ্বরে? রুদ্রনাথ দুবার, ঠিক আছে, মানে জার্মানের লড়াই উনি দুবার লড়ে ফেরেছেন অলরেডি। কল্পেশ্বর দিয়ে যাওয়াটা ইজি। আচ্ছা, আর মন্ডল বা অনুসভা মাতা হয়ে যদি যাও ওটা সবচেয়ে টাফ। আচ্ছা, মানে ওটা হানসা মুগিল দিয়ে ওঠা, মানে মনে হয় একটা হেলিকপ্টার থাকলে ভালো হতো। ওটা বেস্ট প্রপার। বয়স্ক মানুষের তো পারবে না। তবে একটা ইনফরমেশন দিয়ে দিই যে রুদ্রনাথে যারা ট্রেকিং করতে চাও বা চান, বেশি বয়স্ক আর হেভি ওয়েটের মানুষরা করবেন না প্লিজ। কারণ সব থেকে 5টা কেদারের মধ্যে সব থেকে টাফ ট্রেকিং হচ্ছে আমাদের রুদ্রনাথের ট্রেকিং। তো যাদের প্রবলেম আছে, শারীরিক দুর্বল বা সব থেকে লাগে হচ্ছে মেন্টাল স্ট্রেসটা, সেটা যদি সবাই দিতে পারেন তারাই যান, আদারওয়াইজ কেউ যাবেন না। বাই রুট আছে, সেটাতে যেতে পারেন। আরেকটা জিনিস, রুদ্রনাথে কিন্তু কোনো গাড়ি যায় না, মানে 2টো মানুষ পাশাপাশি হেঁটে যেতে পারবে এরকম রাস্তা, আর পুরোপুরি কাঁচা রাস্তা।
তো যাই হোক, দাদা তো ঘুরেই এসছে, দাদা বেটার বলেই দিল। তো বাকি দেখা হচ্ছে, কথা হচ্ছে বাকি আরও ভিডিওতে। এখন মানকাটা নামক একটা স্টেশনে আছি, ছোট্ট একটা স্টেশন, পুরোই অন্ধকার। আর স্টেশন থেকে প্ল্যাটফর্ম প্রায় অনেকটা উঁচু, তাই নামছি না। এটাও এখানকার স্টেশনগুলো দেখলাম, এর আগেরটাও দেখলাম অনেকটা নিচু, রিস্ক নিচ্ছি না, তোমরাও কেউ নিও না। ঘড়ির কাটায় 7:30 বাজে, 7:30। জানি না এখানে কতক্ষণ হল্ট দেবে, ট্রেনটা লেটে যাচ্ছে। ঘড়ির কাটায় 9:09। বাড়ি থেকে খাবার চলে এসছে, পরোটা আর কষা আলুর তরকারি, আলুর দম না, আলুর তরকারি। খেয়ে নিচ্ছে একটু তাড়াতাড়ি, কারণ দেখতে পাচ্ছি সবাই ঘুমিয়ে পড়ছে। এবার আমি যদি ভূতের মতো ঘুরে বেড়াই তো ওটা হট ফিল হয়, এতটা পারবো না। মা পাঠিয়ে দিয়েছে, খুব টেস্টি। জানি না আবার কবে বাড়ির খাবার মানে কপালে জুটবে। এরপর থেকে শুধু ম্যাগি বা ড্রাই ফ্রুট খেয়েই কাটাতে হবে। চলো খেয়ে নিই। ঘড়ির কাটায় বাজে এখন ঠিক রাত্রির 10টা। জাস্ট 530 কিলোমিটার অতিক্রম করে এখন পাটনায়, বিহারের পাটনায় ট্রেনটি এসে পৌঁছালো। এখনও ট্রেনটা আধা ঘন্টা লেটে চলছে। জানি না এখনই আধা ঘন্টা লেট আর কতটা কি হবে। এখনো পর্যন্ত আধা ঘন্টা লেট আছে আমাদের এই 12369 কুম্ভ এক্সপ্রেস। তো বিহারের পাটনা এখন এসছি ঠিক রাত্রি 10টা বাজে। ট্রেনটা অজস্র ভিড় ছিল, এখন এই পাটনায় আসার পরে একটু ফাঁকা হতে শুরু করেছে। ইতিমধ্যে পাটনা স্টেশন থেকে বেরিয়ে গেলাম। আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, একজন মহিলা আরপিএফ আমাকে বললো যে নাকি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভিডিও করা নাকি বারণ, ভিডিও নাকি করা যায় না। আমি জানি না কতটা সত্যি বা ঠিক, আমার এটা জানা নেই। যদি সত্যি হয়ে থাকে আমাকে প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমি নেক্সট ভিডিও থেকে বা নেক্সট দিন থেকে আমি চেষ্টা করবো এগুলো না করার। ঠিক আছে, তো বাকি পাটনা থেকে এখন বেরিয়ে গেল। ঘড়ির কাটা এখন 10:10 বাজে, একটু পরে ঘুমিয়ে পড়বো। ঘড়ির কাটায় 10:48। আস্তে কথা বলছি, সবাই প্রায় শুয়ে পড়েছে, কয়েকজন মাত্র বাকি আছে। সবাই মোটামুটি শুয়েই পড়েছে। এরপরে আমিও শুতে যাব, একদম সেই রাত্রেবেলা দেখা হবে, মানে সকালবেলা দেখা হবে। সবাই ঘুমিয়ে পড়েছে, আমরাই জেগে জেগে বেকার করছি। না, এবারে ঘুমিয়ে পড়বো। সাতশো 59 কিলোমিটার অতিক্রম করে প্রায় হাফ রাস্তা, প্রায় পুরোপুরি বলবো না, প্রায় হাফ রাস্তা অতিক্রম করে ট্রেনটা এখন বারাণসী ঢুকছে। ঘড়ির কাটায় 1:30। এখনো পর্যন্ত 1 ঘন্টা 7 মিনিট ট্রেনটা লেটে চলছে। মধ্যিখানে প্রায় 1 ঘন্টা 35 মিনিটের উপরে ট্রেনটা লেটে ছিল, অনেকটা ট্রেনে দিয়েছিল, বাট এখনও আবার পিছিয়ে গেল। আর নামতে ইচ্ছা করছে না, কারণ বাথরুমের কাছে প্রচুর লোক, অগন্তিক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। ম্যাক্সিমাম লোক জেনারেল টিকিটে উঠেছে, কেউ ওয়েটিংয়ে আছে, কেউ আরএসি 20-30 এরকম হয়ে আছে। দেখা যাক কি হয়। আর নামবো না।
ঘড়ির কাটায় 1:32। গুড মর্নিং বন্ধুরা। রাত্রিবেলা ঘুমটা হয়েছে ভালোই। ট্রেনের মধ্যে আর কতটাই হবে, যতটা হওয়ার মোটামুটি ভালোই হয়েছে। কাটা এখন 7:40। জানি না কোথায় এলাম, বাট দেখছি। চলো একটু ফ্রেশ হয়ে নিই। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কোথায় গেল? গুড মর্নিং, গুড মর্নিং। ঘুমোলো কেমন রাতে? আর হ্যাঁ সেটাই। আমাদের ওয়েস্ট বেঙ্গল এটা বলে দেয়, আমাদের ওয়েস্ট এখনো ব্রেকফাস্ট পাইনি, ইন্ডাস্ট্রি বেরিয়ে গেছে। ওয়েট করে যাচ্ছি। তাও অনেকক্ষণ ধরে ধরে আমি এই লাল চাটা পেলাম, কারণ আমি দুধ চাটা খুব একটা খাই না। লাল চা দিয়ে শুরু করতে হলো ব্রেকফাস্টের জন্য। এখনও 9:09 বাজে, প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি। এখনও কারোর দেখা নেই, কারণ যদিও বা তোমরা জানো আমি ডিম মাছ মাংস খাই না, পুরোটাই ভেজ। পেঁয়াজ রসুনটা খাই, বাট বসে আছি, দেখি কখন ব্রেকফাস্ট আছে। এদিকে দাদা দিদিরাও চা নিয়ে নিয়েছে, তো চলো চাটা দিয়ে শুরু করা যাক দিনটা। একটা লেটেস্ট আপডেট এই ট্রেনের একটা দেখাই, যে আমাদের ভারতীয় রেল যে কতটা উন্নতি করেছে সেটার একটা লেটেস্ট আপডেট। যে আমাদের যে দেশের রেলমন্ত্রী আছেন স্বনামধন্য, তাকে চিরকৃতজ্ঞ যে আমাদের রেল ব্যবস্থাটাকে এত সুন্দর বানিয়ে রেখে দিয়েছেন। তো এসি কামরার রেলের গেট কেমন হতে পারে আপনাদের দেখাই। এসি 3A কামরার গেট, যার অবস্থা দেখতে পাচ্ছ তোমরা। আমাদের ভারতীয় রেলের যা অবস্থা, এত উন্নতি করেছে, মানে বলার বাইরে, কিছু বলার নেই। আমাদের ভারতীয় রেলের এই দুর্দশা বা এই উন্নতি। 12369 কুম্ভ এক্সপ্রেস, হাওড়া টু হরিদ্বার, হাওড়া টু দেরাদুন, আমাদের এসি ট্রেন। এই অবস্থা এসি কম্পার্টমেন্ট। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এখন একটি জায়গায় আমরা আমাদের ট্রেনটি দাঁড়িয়েছে, আঞ্জি শাহাবাদ নামক একটা ট্রেন, লোকাল স্টেশন। তো বলতে না বলতে ট্রেনটা ছেড়েও দিল। চলো উঠে পড়ি। খুব উঁচু উঁচু প্ল্যাটফর্ম, খুব উঁচু উঁচু প্ল্যাটফর্ম। 2 মিনিট জাস্ট দাঁড়িয়েছিল, মানে ক্যামেরাটা সেট আপ করতেই ট্রেনটা ছেড়ে দিল। তো আঞ্জি শাহাবাদ বলে একটা স্টেশন, লোকাল মানে ছোট্ট স্টেশন, দাঁড়িয়েছিল। এখন প্রায় 1100 উপরে কিলোমিটার রান করেছে ট্রেনটা। এখনও পর্যন্ত অন টাইম আছে। মধ্যিখানে রাত্রেবেলা প্রায় 1.5 ঘন্টার উপরে লেট ছিল, বাট মেকআপ করে দিয়েছে। এখানে স্থানীয় বাসিন্দারা দেখছে আমাকে, করছি আমি, দেখতে পাচ্ছ। তো চলো আঞ্জি শাহাবাদকে টাটা বাই বাই করে দিই। জল খাচ্ছি, নিয়েছি। হ্যাঁ খেয়েছিলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ।
শাহজাহানপুর ঢুকছি এখন। জানি না এখানে হল্ট আছে কিনা, দেখাচ্ছে তো না। শাহজাহানপুরে ঢুকলাম এখন, বাট জানি না এখানে হল্ট আছে কিনা, দেখাচ্ছে তো না হল্ট। বাট ট্রেনটা একটু স্লো হয়ে গেল। ভালো টেনে দিয়েছিল, মেকআপ করে দিয়েছিল টাইমটা। এখন ট্রেনটা মাত্র 19 মিনিট লেটে চলছে। এই মাত্রটা কতটা মাত্রা ছাড়িয়ে যাবে ঠিক জানা নেই আমার। বাট এখন শাহজাহানপুরে আস্তে আস্তে দাঁড়াচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, দাঁড়াবে। হাওড়া থেকে শাহজাহানপুর 1207 কিলোমিটার অতিক্রম করার পরে এলাম। তাও এখনো পর্যন্ত ট্রেনটা পুরোপুরিভাবে দাঁড়ায়নি। তো মাত্র এখনো 20 মিনিট লেটে ট্রেনটা চলছে। ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা 28। না, ট্রেনটা দাঁড়ালো না, বেগ নিয়ে নিয়েছে। শাহজাহানপুর থেকে বেরিয়ে গেল ট্রেনটা। ট্রেন নাম্বারটা বুঝতে পারছি না, বুঝতে পারলাম না। 1207 কিলোমিটার অতিক্রম করে জাস্ট ঘড়ির কাঁটায় 10টা 29 শাহজাহানপুর ক্রস করলাম। কুড়ি মিনিট লেটে চলছে ট্রেনটা। দাদার সঙ্গে দেখা হয়ে গেল, দাদারাও কেদারনাথ যাচ্ছে। ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। তো মনে হয় দাদারা মনে হয় শুধু কেদার করছে। ও কেদার বদ্রি দুটোই প্ল্যান আছে যদি সময় হয় তুঙ্গনাথ। তো যাই হোক, চলো দাদা, দেখাতে হবে কেদারনাথে। হর হর মহাদেব। ঠিক আছে, সবাই ভালো থাকো। কিছু মেসেজ দেবে ওখানে গিয়ে কোনো রকম? হ্যাঁ, একদম। একটা জিনিস সবাইকে মেসেজ আমরা দিতে চাই যে কেউ পলিউশন ওখানে যেন না করে, কোনো নোংরা যেন না কেউ। একদম। এটাই জাস্ট একটা ইনফরমেশন মানে দেওয়ার সবাইকে। তো বাকি তো সবাই দেখতেই পাচ্ছ, মোটামুটি ট্রেনে সবাই কেদারনাথেই যাচ্ছে ম্যাক্সিমাম জন, বুঝতে পারছো? 80% মানুষ কেদারনাথে দর্শন মানে বাবা কেদারের কাছে যেতে যাচ্ছে। তো কেদারনাথটা শুধু একটা মানে আমাদের জন্য ধামই না, আমাদের কাছে একটা আবেগ, একটা স্বপ্ন। সেটা তো বোঝাই যাচ্ছে এই ট্রেনটাতে। তো যাই হোক, আরেকবার বলে দিই, হর হর মহাদেব। আপাতত রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের জন্য এই ব্যবস্থা করছে। ট্রেনটা রিপেয়ার হচ্ছে, মানে গেটটা কি সুন্দর রিপেয়ার হচ্ছে দেখেন। ফেভিকল আনতে গেছে। কি সুন্দর, কি আনতে গেছে দাদা? ফেভিকল আনতে গেছে। দারুণ রিপেয়ার হচ্ছে। তো বেশি বলবো না, আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ দ্বারা এটাই সম্ভব আপাতত। যে গার্বেজ ব্যাগগুলো হয় সেই গার্বেজ ব্যাগগুলো দিয়ে আমাদের দরজাটা রিপেয়ার হচ্ছে। আপাতত এই কাজ হলো। কাজ চলছে এখনো। এসির হাওয়াটা গার্ড করার জন্য এখন সাদা বেডশিটগুলো ইউজ হচ্ছে। দারুণ ব্যবস্থা রেলের। গার্বেজ ব্যাগ দিয়ে রেলের দরজা বাঁধা হলো, অ্যান্ড সাদা বেডশিট দিয়ে এসির যে হাওয়াটা যাতে গার্ড করা যায় সেটার একটা পরিকল্পনা করেছে, ওরা করছে। তো থ্যাংক ইউ রেলওয়ে কর্তৃপক্ষ। তো এসি কম্পার্টমেন্টের দরজাটা ভেঙে গেছিল, তো ভাইরা টুইট করেছিল। তো একদম 10 মিনিটের মধ্যে লোক আসে, 40 মিনিটের মধ্যে লোক আসে। অ্যান্ড 40 মিনিটের মাথায় যে লোক আসে, যা কাজ চলছে, মেনটেনেন্স দারুণ। 12369 হাওড়া টু দেহরাদুন কুম্ভ এক্সপ্রেস, মেনটেনেন্স মহত্বপূর্ণ একদম, যার কোনো কথা হয় না, তাই তো? আরেকবার বলো। ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট রেল নেটওয়ার্ক। যাই হোক, থ্যাংক ইউ টু অল। আর কিছু বলার? আমরা এখন পাকিস্তানের উপর দিয়ে যাচ্ছি। এটা ভিডিও কর ভাই, এটা পাকিস্তান থেকে। যাই হোক, খুব সুন্দর লাগছে
फाइनल टच। क्या जुगाड़ है भाई। এইমাত্র আমরা বারেলিতে ঢুকছি। 1277 কিলোমিটার অতিক্রম করার পরে এখন আমরা বারেলি স্টেশনে রিচ করলাম, মানে এলাম। তো ট্রেনটা বেশি লেট করছে না, মাত্র 19 মিনিট লেটে আছি। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি অ্যাজ সুন পসিবল ট্রেনটা আমাদের হরিদ্বার ঢোকাতে পারে। বারেলি স্টেশনে এখন আছি। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম এখানে, রোদে তাকানো যাচ্ছে না। নেক্সট ডেস্টিনেশন মুরাদাবাদ জংশন, 1367 কিলোমিটার, 90 কিলোমিটার পার আওয়ার ট্রেনটা চলছে এখন। তো দেখা যাক কতটা কভার করতে পারে। এখনো পর্যন্ত 19 মিনিটের লেটে চলছে ট্রেনটা। পর্যন্ত ব্রেকফাস্ট ঠিকঠাক হয়নি আমার। দাদা জানে যে আমি দিদিরও হয়নি। তো দাদা যদি জানে যে আমি শুনেছি আমার থেকে আমি ডিম মাছ মাংস কিছু খাই না বলে, তো দাদা আমাকে একটা কেক দিল। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দিদি। ঠিক আছে, যাই হোক, একটা কেক খালি পেটে থাকার থেকে কেকটা অনেক বেস্ট। তো চলো, শুরুটা হয়েছিল লিকার চা থেকে, লেবু চা থেকে, এখন কেকে শেষ। এবারে দুপুরবেলা লাঞ্চ অর্ডার করব, সেটাও শেয়ার করবো। আর মাত্র 2 স্টপেজ পর আমরা হরিদ্বারে রিচ করব। মুরাদাবাদ অ্যান্ড লস্কর। মুরাদাবাদের পরে লস্কর জংশনের পরে তারপরে আমরা হরিদ্বারে পৌঁছাবো। মোটামুটি এখন ঘড়ির কাঁটায় বাজে 12:54। মুরাদাবাদে টাইমিং যা দেখাচ্ছে আর ট্রেনের যা স্পিড অনুযায়ী মোটামুটি 12:30টার মধ্যে ঢুকে যাওয়া উচিত। অ্যান্ড দেন তারপরে লস্করের পরে 4টের সময় দেখাচ্ছে হরিদ্বারে ঢোকাবে। তো দেখা যাক কতটা কি কভার করতে পারে। আর 2টো স্টপেজ বাকি। ডট 24 ঘন্টা 4 মিনিট পর 1367 কিলোমিটার অতিক্রম করার পরে এখন আমাদের ট্রেন মুরাদাবাদ স্টেশনে এসে পৌঁছালো। এখনও পর্যন্ত 24 মিনিট ট্রেনটা লেটে চলছে। বাকি দেখা যাক, আর একটা স্টপেজ পরেই হচ্ছে হরিদ্বার, এর পরের স্টপেজ হচ্ছে লাক্সার, তারপরেই হচ্ছে আমাদের হরিদ্বার। দেখা যাক, এখনও পর্যন্ত 24 মিনিট লেটে এই ট্রেনটা চলছে। তো বাবা কি লিখেছে, কতক্ষণে পৌঁছাবে, ট্রেনটা কতক্ষণে যাবে, আরও এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে দেওয়ার। তো সাথে থেকো, আপডেট তো দেবোই। বাট আশা করি আমরা, দেখাচ্ছে তো 4টে, আশা করি 4:30 ম্যাক্স টু ম্যাক্স 4:45টার মধ্যে হরিদ্বারে ঢুকিয়ে দেবে। তো 24 ঘন্টা মানে দেখতে দেখতে কেটেই গেল। তো ট্রেনে কিছু জন মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, আলাপ হয়ে গেছে, তাদের সাথে কথা বলতে বলতে জার্নিটা বোঝাই গেল না। বাট 24টা ঘন্টা কেটে গেল। আর একটা স্টপেজ পরেই হরিদ্বার, তারপরেই শুরু হবে আসল সংঘর্ষ। এটা তো কিছুই না, আসল সংঘর্ষ শুরু হবে হচ্ছে হরিদ্বার থেকে। তো চলো দেখি কি কি লেখা আছে আমার জন্য। বাকি এখনও লাঞ্চ অর্ডার করেছি, এসে পৌঁছায়নি, দেখা যাক কি হয়।
दादा केला कितने का है? 60 रुपए दर्जन 60 रुपये, 50 में नहीं होगा? नहीं होगा, हाँ, एक ही रेट होगा। 50 में नहीं होगा? लीजिए ना, कितना भाई? সেটা দিয়ে দিয়েছে। এখনো লাঞ্চ আসেনি তো কলা দিয়ে কাজ চালাতে হবে। ঠিক আছে, ছাতা দিয়েছে না, ছাতা দিয়েছে না। 30 টাকা দিয়ে কিনছি দাদার থেকে। চলো পয়সাটা দিয়ে দিই। 60 টাকা ডজনে কলা কিনলাম, হাফ ডজন নিলাম, 6টা নিলাম 30 টাকা দিয়ে। তো এখনও লাঞ্চ আসেনি, দেখা যাক কী হয়। তো কলাটা খেয়ে আপাতত কাটাবো। তো ঠিক আছে, ফ্রেশ কলা একদম। 150 টাকা দিয়ে ভেজ থালি অর্ডার করেছি, এখন দেখা যাক কতক্ষণে আসে। প্রায় অনেকক্ষণই বলেছি। দাদার খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে সবাই। ঠিক আছে, তো দেখা যাক কখন আসে। চরম লেভেলের পেয়েছে। অ্যান্ড মোরাদাবাদ থেকে জাস্ট ট্রেনটা ছাড়লো, নেক্সট অফিস লাক্সার, তারপরেই হরিদ্বার। ভেজ থালি চলে এসছে, খাওয়া স্টার্ট করবো এবারে। তো পরোটা আছে, রাইস আছে, ডাল আছে, স্যালাড আছে, 2 রকম সবজি আছে। তো শুরু করে দিই, খাওয়াটা দেখাবো না, যদি নজর লেগে যায়। শুরু করি। হ্যাঁ, মোটামুটি কোয়ালিটি ঠিকই আছে, তবে রাইসটা একটু অন্যরকম লাগছে। বাট এই হচ্ছে পরোটা, কোয়ালিটি ঠিক আছে। বাইরের দৃশ্য দেখছি আর খাচ্ছি। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, একটুখানি জিরিয়ে নিচ্ছি। আর মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে হরিদ্বার ঢুকে যাব। এখনই বাজে 1:56। ফোনটা একটু চার্জেও দিয়ে নিচ্ছি। খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি মোটামুটি ভালোই, খারাপ না। সঙ্গে একটা আচারের প্যাকেট দিয়েছিল, শেষ হয়ে গেছিলো। মধ্যিখানে একটা কাঁচা লঙ্কা ভুল করে খেয়ে নিয়েছি বলে এই মাসিমা একটা আমাকে একটু মিষ্টি আছে, মাসিমা মিষ্টি একটু আচার দিল আমাকে, সেটা দিয়ে একটু মানে টেস্টটা ডেভেলপ করলাম। এমনি লঙ্কা খাই না। যাই হোক, একটু জিরিয়ে নিই, তারপরে লাক্সারে আসার পরে ওখানে ভিডিও করবো। ইউকে এখনো ঢুকিনি, তবে বাইরের দৃশ্যটা মানে জাস্ট দারুণ। কিন্তু আকাশটাও করে এসছে সেরকম, পুরো মেঘলা। বাইরে প্রচণ্ড মেঘলা ওয়েদার, খুব শিগগিরই একদম ঢালবে। আকাশ পুরো কালো করে এসছে, মনে হচ্ছে এখন বাজে হচ্ছে ঠিক 2:41। তো মনে হচ্ছে যেন বাইরে 6টা বাজে সন্ধে। ঠিক আছে, তো যাই হোক, বাবার নাম নিয়ে আরেকবার এগিয়ে যাই। চলো, নমো পার্বতী পতি হর হর মহাদেব। বাইরে মুষলধারা বৃষ্টি, তার সাথে গঙ্গা, আর তার সাথে গঙ্গা দর্শন এখনো আসেনি, আসবে। মা গঙ্গা বয়ে যাচ্ছে, সেই দৃশ্য। এই যে মা গঙ্গা, কিছু বোঝা যাচ্ছে না, বাইরে মুষলধারা বৃষ্টি হচ্ছে। বাইরে মুষলধারা বৃষ্টি হচ্ছে, এরই সাথে সাথে মা গঙ্গাকে ক্রস করে আমরা উত্তরাখণ্ডের মধ্যে প্রবেশ করলাম। জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। প্রথমে লাক্সার, তারপরেই হরিদ্বার। আর কিছুক্ষণের মধ্যেই, আর মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা হরিদ্বারে ঢুকবো। যাই হোক, বাইরে মুষলধারা বৃষ্টি হচ্ছে।
আর সেরকম ঠান্ডা হাওয়া, মানে বাইরে মুষলধারে বৃষ্টি যাচ্ছে। অক্টোবরে যে এরকম বৃষ্টি, মানে সত্যি। চলে এলাম উত্তরাখণ্ডের প্রথম স্টেশন লাক্সার, 1508 কিলোমিটার অতিক্রম করে। ঘড়ির কাঁটায় বাজে এখন মাত্র 3:12। অ্যান্ড বিশ্বাস করো ট্রেনটা জাস্ট 1 মিনিট লেটে আছে। ঠিক আছে, এখানে একটা 5 থেকে 7 মিনিটের হল্ট, তারপরে এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের হরিদ্বার। তো বাইরে অজস্র মুষলধারায় বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো দারুণ ওয়েদার, অ্যান্ড আশা করব যে যাতে মানে হরিদ্বারে যাওয়ার পরে এই বৃষ্টিটা না হয়, কারণ যতটা ওয়েদার ফ্রেশ পাবো ততটাই ভালো। তো সাথে থাকো, দারুণ দারুণ ওয়েদার। 1 মিনিট লেটে আছি। লাক্সার থেকে জাস্ট ট্রেনটা ছেড়ে দিল, আর 25 কিলোমিটার বাকি। লাক্সার থেকে হরিদ্বার জাস্ট 25 কিলোমিটার, এর পরের স্টপেজই হচ্ছে হরিদ্বার। তো বাইরে মুষলধারা বৃষ্টি হচ্ছে, এর পরবর্তী স্টেশন হচ্ছে হরিদ্বার, আর মাত্র 25 কিলোমিটার বাকি। তবে ট্রেনটা মনে হয় না এত তাড়াতাড়ি ঢুকবে, 4টের মধ্যে অন টাইম ঢুকিয়ে দেবে। লাক্সার ক্রস করে যাচ্ছি। এখান থেকে অ্যাকচুয়ালি 25 কিলোমিটার যে ডিস্টেন্সটা লাগে 15 থেকে 20 মিনিট, বাট আমার মনে হয় না সেই টাইমে অন টাইমে ঢুকিয়ে দেবে, মানে অন টাইম বিফোর টাইমের আগে ঢুকিয়ে দেবে। আমার মনে হয় নিজস্ব টাইম মেনটেন করেই এই ট্রেনটা ঢুকবে। তো আর 25 কিলোমিটার বাকি নেক্সট স্টপেজ। তো প্রতীক্ষার সময় এসেই পড়েছে, আর 1 ঘন্টা কাটাতে হবে যা হোক করে। এখন ঘড়ির কাটায় 3:17। তো চলো, হর হর মহাদেব। তো কথা হচ্ছে এই লাক্সার থেকে হরিদ্বার স্টেশন যে নেক্সট স্টেশন, মাত্র 25 কিলোমিটার ডিস্টেন্স, বাট এখন ঘড়ির কাঁটায় বাজে 3:18। তো 25 কিলোমিটার ট্রেনের অনুযায়ী 15 থেকে 20 মিনিট লাগা উচিত, বাট এখনই বাজে 3:18। আমার মনে হয় না বিফোর টাইমে এই ট্রেনটা ঢোকাবে, নিজের টাইম মেনটেন করেই হয়তো 4টের সময় ঢোকাবে, বাট দেখা যাক কি হয়। সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে বেরাবে বলে, আমাকেও রেডি হতে হবে। বাট ইনি এখনো, এই দাদা এখনো চাদরের তলায়। আর মাত্র 23 কিলোমিটার বাকি, 23। দারুণ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, আর দারুণ ওয়েদার। তবে বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে খুব ভালো হয়, আর কিছুই না, বৃষ্টিটা চাই না। এরই সঙ্গে ইতিমধ্যে আমার লেটেস্ট একটা কেদারনাথের আপডেট। ওখানে 3জন পরিচিতি লোক আছে যারা আপডেট দিয়েছে যে কেদারনাথে অনবরত স্নোফলস হচ্ছে। তো জাস্ট ভাবা যাচ্ছে না। তো চলো, যদি পাই বাবার আশীর্বাদে। হরিদ্বার ঢুকেই গেছে, আর 1.5-2 কিলোমিটার স্টেশনে বাকি আছে। তো মুষলধারা বৃষ্টি হচ্ছে, জানি না কি করবো, বুঝতে পারছি না। হে ভগবান, বৃষ্টিটা থামিয়ে দাও। বাবা কি করছো তুমি? চলো, কিচ্ছু আনিনি, পঞ্চু, রেনকোট, ছাতা কিচ্ছু আনিনি, সব গিয়ে কিনতে হবে। আশা করছি বৃষ্টিটা থেমে যাবে।
এখানে এসে দেবভূমিতে এসে যে এই মাটিকে প্রণাম করবো না, এটা হতে তো পারে না। জাস্ট হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। ফাইনালি 1535 কিলোমিটার অতিক্রম করে আমাদের 12369 কুম্ভ এক্সপ্রেস ফাইনালি অন টাইম না বিফোর টাইম আমরা মানে হরিদ্বারে চলে এসেছি। তো এখানে আসায় মানে যা ওয়েদার, যা পরিস্থিতি হয়ে আছে দারুণ, কিন্তু সাথে একটু বৃষ্টি আছে, বাকি একদম অসম, কিছু বলা যাবে না, বাকি দেখা তো হবেই। তবে এই সেই ভূমি, দেবভূমি যাকে বলে, মানে হাজার হাজার দেবতাদের বসবাস এখানে, স্বয়ং মহাদেব আমাদের এখানে বিরাজমান। আরেকবার বলি হর হর মহাদেব। এখানে এসে একজন উইটার দাদার সঙ্গে দেখা গেল। দাদার নামটা বলে একটু। मेरा नाम रंजीत कुमार है, बंगाली नहीं आती है। बंगाली नहीं आती है रंजीत कुमार, सिर्फ हिंदी जानता है। माई यूट्यूब चैनल RK ननकू ब्लॉग। आई एम उत्तराखंडी, Please. उत्तराखंड से रहता हूँ। প্লিজ, ইনি উত্তরাখণ্ডে থাকে, RK ব্লগ। প্লিজ সবাই মিলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, সাপোর্ট করো। দাদা উঠছে প্লাস আমাকেও আরো সাপোর্ট করছে। যাই প্রথম আলাপ হলো। माता रानी कलकत्ते वाली मेरे को बुलाएंगी अगर मैं काली घाट पे जाता हूँ और दक्षिणेश्वरी काली माता पे मैं दर्शन करके आता हूँ। बस एकदम पास ही में मेरा घर है, पास ही में मेरा घर है कोई नहीं, एकदम। नंबर तो हम लोग एक्सचेंज कर ही लेंगे, एकदम एक्सचेंज कर लेंगे। और आईडी तो हम लोग एक्सचेंज हो ही चुका है, तो मुलाकात तो होती रहेगी। बाकी महादेव की कृपा रही तो बस साल में एक आध बार तो मुलाकात होती रहेगी। हर हर महादेव। ये होती है देखो एक ब्लॉगर की एक पहचान और एक चाहत जो एक दूसरे को ना ऐसे कनेक्ट कर देती है। एग्जैक्टली, एकदम 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 ऐसा एकदम। लग रहा है कि हम कितने सालों से हम एक दूसरे को जानते हैं, एकदम। तो लेकिन सच बात बताऊं कि हम लोग बाकी में पहली दफा स्टेशन में अभी परिचय हम लोग को हुआ। हरिद्वार स्टेशन पे मुलाकात हुई। जस्ट ट्रेन से उतरा भी नहीं भाई ने, मतलब चलो कोई बात नहीं, थैंक यू भैया। और इतना हम्बल कोई आता नहीं है। উত্তরাখণ্ডে এসেই একজন মানুষের সঙ্গে, একজন ব্লগারের সঙ্গে দেখা হয়ে গেল। বাকি এটাই মহাদেবের ইচ্ছা, বৃষ্টি থামার নাম নিচ্ছে না। তো চলো দেখি, এখন ইচ্ছা আছে ভারত সেবাশ্রমে ওঠার। তো অনেক আগেই চলে এসেছি, ঘড়ির কাঁটায় এখন 3:58 বাজে। প্রচুর বৃষ্টি হচ্ছে এখন। এইমাত্র রওনা দিয়ে দিচ্ছে। আমরা যে হাওড়া থেকে যে ট্রেনে এসেছি আমি, 12369 কুম্ভ এক্সপ্রেস, তো অনেক তাড়াতাড়ি চলে এসছে। তার জন্য কুম্ভ এক্সপ্রেসকে মেনি থ্যাংক ইউ। তো আবার দেখা হবে। বাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো আমার এক্সাইটমেন্টের শেষ নেই। হর হর মহাদেব বন্ধুরা, এই সেই দেবভূমি যেখানে দেবতাদের বাস। তো দেবতাদের বসবাস বলেই জায়গার নাম দেবভূমি। স্বয়ং যেখানে মহাদেব বিরাজ করেন। এখন হরিদ্বার স্টেশনে আসি। এখান থেকে ভারত সেবাশ্রমে যাওয়ার ইচ্ছা আছে, যদি রুম পেয়ে যাই খুব ভালো। বাকি মহাদেবের ইচ্ছা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। আমি আমার যে ব্লগটা কলকাতা থেকে হরিদ্বার, সেটা আমি ভারত সেবাশ্রমে যদি রুম পাই বা এখানের কোনো হোটেলে গিয়ে আমি সেই ব্লগটা শেষ করব। দেন আবার পার্ট 1 আমি ছাড়ব। তো আমার পুরো এন্টায়ার জার্নিটা কেমন লাগলো তোমাদের, আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করেছি। বাকি প্লিজ তোমরা রিভিউ অন্তত দিও। চলো আস্তে আস্তে যাই, কোনো একটা চায়ের দোকানে যাবো, একটু চা খাবো, দেন কোনো হোটেলের দিকে রওনা দেবো। হর হর মহাদেব। বন্ধুরা, স্টেশন পুরো ফাঁকাই হয়ে গেছে। আমি বৃষ্টি হচ্ছে বলে ব্যাগের রেন কভারগুলো বার করে নিলাম। তো স্টেশনটা পুরো ফাঁকা হয়ে গেছে।
এখান থেকে হরিদ্বার স্টেশন থেকে ভারত সেবাশ্রম মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার। তো সেদিকে যাব, তার আগে একটু চা ফা খেয়ে নেবো, দেন তারপরে যাব। এখন ঘড়ি কাটা 4:08, প্রচুর টাইম আছে, তো চিন্তাই নেই, অনেক আগেই পৌঁছে গেছি। ঠিক আছে, একবার জিজ্ঞাসা করে নিই বাইরে যাওয়ার রাস্তাটা। दादा बाहर जाने की रास्ता क्या है? उधर है ना? ठीक है ठीक है। जो बस स्टैंड जो आता है ना वो कहाँ का कौन? यहाँ से जाओगे सीधे डायरेक्ट 2 नंबर गेट में जाओगे डायरेक्ट बस स्टैंड। ठीक है ठीक है यहाँ से सीधे जाओ। ठीक है दादा, थैंक यू दादा। তো প্রচুর বৃষ্টি হচ্ছে। थोड़ा बाद में जाएंगे भैया। कोई होटल रूम चाहिए क्या रुकने? नहीं, भारत से बस हम जाएंगे। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, ফোন ব্যাগ সব কিছু রেন কভার দিয়ে ঢেকে নিয়েছি। আমার পিছনের সাইডে বাবা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তোমার কাছে আসছি বাবা। জয় ভোলেনাথ। এখানে কিন্তু অনেকজন আছে যে বলবে কিরায় কিলে 20 रुपये দেও, ফাঁস গিয়া হুঁ। একজনই আমাকে ধরেছিল ওই মাত্র, ওই যে কোমর হাতে লোকটা, মদের গন্ধ মুখ থেকে ভরভর করছে, মদের গন্ধ ভরভর করছে। সাবধানে এগুলো, হ্যাঁ, অনেকে এরকম পাবে, তো এগুলো থেকে অ্যাভয়েড করো, নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলো, আর কিছুই না। বাকি সব মহাদেবের ইচ্ছায় ছেড়ে দিও। দাদার সঙ্গে দেখা হলো, তিনি ভারত সেবাশ্রম নিয়ে যাবে 20 টাকায়। ঠিক আছে, চলো এখন যাচ্ছি ভারত সেবাশ্রমের দিকে। এই মাত্র টোটোওয়ালা আমাকে ভারত সেবাশ্রমের কাছে নামিয়ে দিয়ে গেল, মাত্র 20 টাকা ভাড়া নিল। জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স টোটো থেকে, খুব বেশি না, 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স। এখন দেখার বিষয় এটা যে বৃষ্টি তো হচ্ছেই, প্লাস এই মাসে প্রচুর দর্শনার্থী আসছে। বুকিং নেয় কিনা আমি বুঝতে পারছি না, নেবে কিনা, বাট একবার ট্রায়েল তো নেওয়া উচিত, ট্রাই তো করা উচিত। দেখি বুকিং নেয় কিনা। ইতিমধ্যে ভারত সেবাশ্রমে চেক ইন করে গেছি, তবে একটা জরুরি ইনফরমেশান দেওয়ার আগে বলে রাখি যে মোটামুটি অন টাইমে আমি ঢুকে গেছি, একদম টাইম টু টাইম। একটু চেকিংয়ের সময় আমার একটু সময় লাগলো আর কি, আর বাদ বাকি সবই ঠিক আছে। কিন্তু যেটা ইনফরমেশান দেওয়ার আগে, বিশেষ করে সমস্ত ব্লগারদের, যারা যারা ইউটিউবে ব্লগ করো, তাদের জন্য স্পেশালি একটু, যারা ভারত সেবাশ্রমে আসো তারা প্লিজ, যারা যারা ব্লগ করে না তাদেরকে অন্তত একটু প্লিজ গাইড করে দিও। কারণ ভারত সেবাশ্রমে কোনো সোলো পার্সনকে, মানে সিঙ্গেল কাউকে মানে এন্ট্রি দেয় না, রুম দেওয়া হয় না। তো আমার জন্য সেটাও প্রযোজ্য হয়েছিল। বাট স্টেশনে, মানে ট্রেনের মধ্যে কিছু মানুষের সঙ্গে আমার আলাপ পরিচয় ভাব হয়, তার মধ্যেই একটা দাদার সাথে আমি ভারত সেবাশ্রমে উঠি। তো নর্মাল রুম অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমাকে এসি রুম নিতে হয়েছে, যার কস্ট হচ্ছে 1000 টাকা। তো আমরা 500 করে সেটা শেয়ার করে নিয়েছি। তো বেশিক্ষণের ব্যাপার না, ভোর বেরিয়ে যাব, একদম চেষ্টা করব 3টের মধ্যে বেরিয়ে যাওয়ার। তো চলো আমি দেখাই আমার রুমটা, মোটামুটি ভালোই বড়ই রুম। এখানে একটা সিঙ্গেল খাট আছে, আর ওখানে ডবল বেড আছে একটা। তো এত বড় রুমটায় আমরা জাস্ট 2 জন থাকবো, আমি আর দাদাটা। ঠিক আছে, ওনাকেও দিচ্ছিল না, উনি আমার আগে এসেছিলেন, তারপরে আমি ঢুকলাম।
ঠিক আছে, আমাকেও দিত না, আমাকেও রুম দিত না। তো আমরা দুজনে একসাথে গিয়ে মানে বললাম যে একসাথে আছো বা কিছু, আমরা সত্যিটাই বললাম যে না আমরা আমাদের ট্রেন থেকে আলাপ হয়েছে, অত্যন্ত ভালো, আমরা একে অপরের রিস্ক নিলাম, নিয়ে তো আমাদের এই রুম কস্ট পড়লো 1000 টাকা, আমরা দুজনে 500 টাকা করে শেয়ার করে নেবো। তো যেটা বলার যে এখানে কেউ সোলো কেউ এসো না, মানে সিঙ্গেল কেউ এসো না, ভারত সেবাশ্রমে সিঙ্গেল পার্সনকে রুম অ্যালট করে না। অ্যান্ড যদি এসো অন্তত জোড়ায় বা চেষ্টা করো মিনিমাম 4 জন আসার, এইটুকুনি বলে রাখলাম। অ্যান্ড বাবার ইচ্ছা ছিল, বাবার আশীর্বাদ ছিল, তাই জন্য আমি ভারত সেবাশ্রমের মতো জায়গায় রুম পেয়েছি। তো রুমটা খুবই সুন্দর অ্যান্ড ফ্রেশ রুম, কোনো তাতে সন্দেহ নেই। তো এটাই বলার যে কেউ আসো না। আর স্পেশালি যারা যারা ইউটিউবে ব্লগ করো তাদের উদ্দেশ্য, প্লিজ যখন তোমরা ভারত সেবাশ্রমে উঠবে সেখানে সিঙ্গেল পার্সন অ্যালাউ করে কি না বা কীরকম কী ফর্মালিটিস, এগুলো প্লিজ সবাই মেনশন করো। ভারত সেবাশ্রমে আমি যখন চেক ইন করতে যাই, মানে অফিস রুমে যাই, প্রথম আধার কার্ডের জেরক্স ম্যান্ডেটারি, অ্যান্ড তোমার থেকে তোমার যে লোকাল তুমি যেখানে থাকো তার প্রপার অ্যাড্রেস উইথ নিয়ারেস্ট একটা লোকেশন দিয়ে জিজ্ঞাসা করবে, অ্যান্ড ফোন নাম্বার। ভেবেছিলাম রুমটা দেখিয়ে জাস্ট ব্লগটা এন্ড করে দেবো, বাট সেটা করছি না। তো কালকে আমি এখান থেকে বেরিয়ে যাব আমাদের সীতাপুরের উদ্দেশ্য, কারণ আমি বাসে করে যাব। তো সোনপ্রয়াগ অবধি বাস যায় না, তো সেই বাসটা বুকিং করতেই এখন যাচ্ছি। তো এখন দাঁড়িয়ে আছি আমার ওই দাদাটার জন্য, মানে যার সঙ্গে আমি আজকে রুম শেয়ার করছি। বাকি ভারত সেবাশ্রমে আশপাশ এটা। আর একটা জিনিস, ভারত সেবাশ্রমে এসে কেউ নোংরা করো না, অ্যান্ড এখানে কোনো রকম নেশা ফেশা করো না, পুরোপুরি রেস্ট্রিক্টেড এরিয়া একদম। কোনো রকম বাজে নেশাদ্রব্য এখানে অ্যালাউ নেই। যদি ধরতে পায় তাহলে মানে কড়া অ্যাকশন অ্যান্ড ফাইন নেবে। তো এটা এই জিনিসটা মাথায় রেখো। বাকি তোমরা স্বচ্ছভাবে এসো, পরিচ্ছভাবে এসো, তো সবাই তোমার সঙ্গে কোঅপারেট করবে, বাকি তোমাদের উপরে। তো ভারত সেবাশ্রমের এই পরিবেশটাই আলাদা, নিস্তব্ধ, চুপচাপ। বেশিক্ষণের জন্য থাকবো না যদিও বা, তবুও এখন দাদার জন্য অপেক্ষা করছি। ব্লগটা কবে আসবে? হ্যাঁ, তো এই যে দাদা যার সঙ্গে রুম শেয়ার করছি আমি, ট্রেনেই আলাপ। তো দাদাও একা, আমিও একা। তো যাই হোক, কিছু মেসেজ দেবেন এখানে আসতে গেলে ভারত সেবাশ্রমে, যেটা আমরা আজকে ভুক্তভোগী হলাম? প্রথমত হচ্ছে যে টাইম করে সবার একবার এই এই ট্রিপটা করা উচিত, কেদার বদ্রী। এবং ভারত সেবাশ্রম যেহেতু এটা একটা তীর্থক্ষেত্রের ট্রিপ, সেই জন্য ভারত সেবাশ্রমের দিয়েই বা এখানে থেকেই যাওয়াটা আমার মনে হয় যে ভালো। একদম, তাই জন্য এখানে ওটা কেউ যদি মানে একাই প্ল্যান করে সেক্ষেত্রে তার একটু অসুবিধা হতে পারে। আইদার কাউকে অন্য একজন পার্টনারকে খুঁজে নিয়ে অথবা অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। তার কারণ হচ্ছে গ্রুপে আসতে হবে। তার কারণ এখানে একজনকে ঘর দিতে চান না, একজনকে ঘর দিতে চায় না। শুধু যে এখানেই তা নয়, অন্যান্য হোটেলেও দিতে চায় না। আর ডকুমেন্ট তো মাস্ট। অ্যান্ড সবথেকে বড় কথা, ভারত সেবাশ্রমে যদি তোমরা ভারত সেবাশ্রমে আসো, কোনো রকম নেশাদ্রব্য জিনিস ক্যারি করো না। আর ক্যারি করলে এখানে এরকম কোনো রকম নেশা করো না, কারণ একটা তীর্থ মঠ, তো এগুলো এখানে অ্যালাউ নেই। যদি ধরতে পারে কড়া অ্যাকশান, অ্যান্ড তার সাথে সাথে কড়া ফাইন, কিন্তু এটা অতি অবশ্য মাথায় রাখবে। তো সুতরাং আমি তো করবই না, তো তোমাদেরকেও তাই জন্য বারণ করছি, করো না। বাকি চলো, এখন কালকে বাসের জন্য বুকিং বাকি আছে, সেটা করেই আমি এই ব্লগটা এন্ড করবো। বাকি যাবতীয় ভিডিও, আসন্ন ভিডিও, সেগুলো তো আসবেই। এখন দাদার বাস বুকিং হয়ে গেছে, দাদা আমার জন্যই এখন যাচ্ছে বাসের বুকিংটা করতে। কারণ একটা বাস আছে যেটা ভোর 3:30-র সময় ছাড়ে, সেই বাসের বুকিংটা অলরেডি ফুল হয়ে গেছে, যাই জন্য আমার 3:30টার বাসে যাওয়া হবে না, যেতে পারবো না। তো তাই জন্য আমি ভোর 5টার বাসে বুকিং নিয়েছি, অলরেডি ফোন করে দিয়েছি, বলেছি কেবিন সাইডটা রাখতে। তো সেই জন্য আমি যাচ্ছি এখন বুকিং করতে। চলো, হোটেল থেকে একদম সামনে, ভারত সেবাশ্রম থেকে।
এখান থেকে প্রথম বাস স্ট্যান্ডে যাব টোটো করে, বা জাস্ট 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স, 20 টাকা করে নেয়। দেখতে পাচ্ছ 2 মিনিটও হয়নি আমি হোটেল থেকে বেরিয়েছি, ভারত সেবাশ্রম থেকে। জাস্ট 2 মিনিটে হাঁটা পড়েই হচ্ছে রেল স্টেশন। ঠিক আছে, আমি তবু গেলাম। পাশেই রেলওয়ে স্টেশন, পাশেই বাস স্ট্যান্ড। भैया बाय। হ্যাঁ দাদা, বাঁয়ে রোক দিছে। এটা একটা আর ওই দিকে আরেকটা। এটা এটা আমি এখানে বলি। এই কি ফোন করলাম তাই তো? বাসের টিকিট মোটামুটি হয়ে গেছে। ভোর 5টার সময় আমাদের বাস। তো দাদা বাসের নাম্বার সমেত বুকিং দিয়ে দিচ্ছে, 650 টাকা করে পার হেড। তো আমি কেবিনের সিট নিয়েছি, তোমরা চাইলে নর্মাল সিটও নিতে পারো। केबिन सीट व्यू पाওয়ার জন্য দাদা একটু তোমাকে এখানে আসতে গেলে কি করতে হবে? यहाँ पर आने के लिए क्या करना पड़ेगा? कॉन्टैक्ट वगैरह जो भी है, फोन नंबर है हमारा हाँ, एक बार बता दीजिए मुझे। 817882291। ठीक है, पहला बस जो छोड़ता है कितना बजे छोड़ता है? कोशिश है कि 4 बजे से लास्ट 8 या 9 बजे। লাস্ট 8টার সময়, মানে প্রথম বাস 4টার সময়, 4টার মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করে এনারা, অ্যান্ড লাস্ট বাস 8টার মধ্যে। তো চেষ্টা করো আসার। তো আমি তো নিয়ে নিলাম কিন্তু দাদা, তো 4:30টার মধ্যে, 4টে থেকে 4:30টার মধ্যে আমাকে আসতে হবে এই বাসটা ধরার জন্য। তো চেষ্টা করো ভোর ভোর বেরোনোর। আমি বাইরে স্ক্রিনে দেখিয়ে দেবো যে কীভাবে আসতে হবে, এখানে পুরো স্ক্রিন বোর্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি এই ট্রাভেলার থেকে বুক করেছি। केरल गढ़वाल मोटर ओनर कॉरपोरेशन। इधर पे 2 बस एसोसिएशन है, ये एक है, दूसरा उधर पे GMOU है। 3:15 সময় বাস আছে, বাট টিকিট পাওয়ার বা বাস পাওয়ার চান্সেসটা খুবই কম। যেহেতু আমি একা সোলো ট্রাভেল করছি, তাই জন্য আমি বেশি রিস্ক নিলাম না। তো আমি এই ভোর 5টার বাসটা নিয়ে নিলাম। তো তার জন্য আমাকে আসতে হবে ভোর 4:30টার মধ্যে। তো বুকিং তো আমার হয়ে গেছে। সবথেকে বড় হেডেক এই বাস, এটা যেটা সোনপ্রয়াগ অবধি যাবে। তো আমি এইখানে এই ব্লগটা শেষ করছি, বাকি কালকে আবার সকালবেলা দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো লেগো, আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করো। তো হর হর মহাদেব, সবাই ভালো থেকো।